নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি দ্বিতীয় পর্ব। অভি স্টার্ট করলো গাড়ি। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণে হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ হাসল, বলল, না, আপনি তো সাংঘাতিক মেয়ে। বাবলি উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। হাসি থামলে অভি বলল, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না? এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল, না, তেমন নয়, তেমন ব্যক্তিগত নয়। মানে আমার আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারেন। কেন কেন? ওরা জার্নালিজম করেন, যা দেখেন তারই ছবি আঁকেন। ওরা নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকরা, ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই। ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো। তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। অভি বলল, বাবা, আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন টেখেন। বাবলি বলল, লিখি না, তবে হয়তো লিখব কোনোদিন। কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট ঢিলে ঢালা উপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না। ওরকম রিয়াল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব। বাবলি যখন এসব কথা বলছিল তখন অভি আর চোখে এক্সিলেটরের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল। মাঝামাঝি, আশ্বস্ত হলো। অভি গাড়িটাকে আস্তে করলো, একটা সিগারেট ধরালো। ওরা কারং পেরিয়ে গেল। পথের পাশে হাট। নাগারা পাহাড় থেকে হরিণা শুয়োর নেড়ে এনে হাটে বসেছে, গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে। লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে। বলি রেখা ভরা তামাকে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছে করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, অভি বলল। ব্যক্তিগত কারণটা বললেন না। কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জন নেই তো বলবো কাকে? অপছন্দ করি এই কারণে, যে কোনো সাহিত্যিকই আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্পে লেখেনি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একচেটে। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা জানিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না। এবার হবি হাসল, বলল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব নিয়ে। আসলে কিন্তু আপনি তেমন মোটা নন, আপনি দেখতে অসুন্দরীও নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান? এত তোষামত করছেন কেন? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎই মনে হলো যে এই মোটা সোটা বেশি। কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি আর আগে, অথবা এমন মনোভাব সহকারেও এর আগে আর কারো মুখের দিকে তাকাননি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ, বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করে রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতে নয়, সেই হিমহিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বুঁদ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাওয়ে পৌঁছল। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছাতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করল। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা
আর একটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল। অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হলো জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর মুখ চোখে ভয়ের ছাপ পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জওয়ান আছে এ অঞ্চলে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের এসকর্ট। কখন যে কোথা থেকে কে কড়া পিং করে দেবে কে জানে। ওরা কেউই আশা করেনি যে এত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উহ আহ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো। এখনও দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্রাঙ্ক পড়ে আছে পথের পাশে, মুখ চিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, চলুন, এমএলএস হোটেলে মুখ হাত ধুয়ে নিয়ে আমরা সিমেট্রিতে আসব। কোহিমার কবরখানা দেখবার মতো কত অল্প বয়সী মেয়ে যে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের উপরে পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। বাবলি বলল, আপনি লোকটা পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোকে দেখেই নাকি? যতই সুন্দর হোক না কেন, তা শেষের দিনে তো কবরখানা সকলেরই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে হাত পা মুখ ধুয়ে চলুন কোনো টিপিক্যাল নাগাখানা খাই। আমার খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙ্গারা খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে এমএলএস হোটেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো, বেগুনি আর গোলাপি জংলা কাজের একটা টেরিকটের শাড়ি পরেছিল। তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথও গাড়িতে আসেনি। একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল বাবলি মধ্যে কাঁচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটি বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোঁপায় গুঁজল। তার সঙ্গে হা 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 করে মালি দৌড়ে এলো। বলল, কাকিয়া! বাবলি সন্ডা গন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসল। হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপরে বলল, জকিয়া সকিয়া। মালি বলল আবার, হা 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 কাকিয়া। তারপর বাবলি ওর খোপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারত? দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। এমন মেয়ে ছেলে সে আর আগে দেখেনি বলেই তার কপাল কুঁচকানো দেখে মনে হলো। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, চলুন এবার, খিদেই পেট চুইচুই করছে। অভি বলল, আপনি একটি পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল। তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝছেন স্যার। আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের মধ্যে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, যাওয়া উচিত নয়। বাবলি বলল, আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি। কি করা উচিত না উচিত আমি বুঝি। মেসোমশায়ের ইখতিয়ার ছেড়ে এসে আর এক পিসেমশায়ের খপ্পরে পড়লাম দেখছি। যে জায়গাটায় ওরা পৌঁছালো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা। অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, ব্যাং খাবেন না সাপ খাবেন? কথাটা অভি ভয় পাইবার জন্যই বলল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাং আগে খেয়েছি, সাপ খাবো, কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ অথবা ব্যাং কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেল, প্রচণ্ড ঝাল।
খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরোতে লাগলো। দুজনেই জিভ দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হোটেলে থাকবে না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সব সময় মেঝের কার্পেট থেকে তেলাপোকার গন্ধ বেরোচ্ছে। পৌঁছানো যাবে না ডিমাপুরে আজ? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্কি হবে। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের একপাশে ডিফু নদী, অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আপনি আশ্চর্য লোক তো। আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান, যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল! আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ির যা ইচ্ছা তাই হবে। আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এই রাস্তায় এই রকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে পড়ল। বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল। বলল, আপনি বেশ অসভ্য। মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে? অভি বলল, ছেলেদের সঙ্গে কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই। আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? চলুন, ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? বাবলি বলল। অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের। একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা বদরমুড়ি মুসলমান, দারুণ রাধে, নাম রশিদ আলী। ঘরগুলোও ভালো, আশা করি অসুবিধা হবে না। একটি ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন, আমি বারান্দায় শোবো। ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয়। বাবলি বলল, চলুন তাহলে তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। আমার ভাবতেই ভালো লাগছে, রাতে রশিদ আলীর হাতের রান্না খাবো। এখানে সাপই খাওয়াতে পারলেন না আপনি। কোহিমাতে এলাম, সাপ খেলাম না। আপনি কোনো কর্মের না। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে এঁকে মেঁকে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের উপর দিয়েই বয়ে চলেছে বলে অতটা চওড়া নয়, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমান। দুপাশে নিচ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝরঝর। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি। সবসময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। বাবা, হাসালেন। আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই। পথে কোনো রকমে গাড়ি খারাপ হলে যে কি হবে, এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যের গলায় বলল, আপনি এইটুকুতেই নার্ভাস? মশলা খাবেন? না, অভি উদাসীন গলায় বলল। না খেলেন, আমি একাই খাচ্ছি, বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেল। এমন সময় হঠাৎ অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কোঁ 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 একটা শব্দ করে উঠল। মোটা লোককে বোবাই ধরলে যেমন করে তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল। বলল, ও কি ও কি, কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল।
অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি এমনভাবে দরজা খুলে বাইরে নেমে দুহাত আকাশের দিকে ছুড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা দারুণ, আপনার বাহাদুরি আছে। গাড়িটা যদি বা খারাপ করলেন, তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বোনেট খুলে বোনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো। বাবলি নদীর পাশে একটা পাথরের উপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুঁড়তে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধহয়, বলে বোনেটের মধ্য থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট্ট পাথর লোপালুপি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু যোগ নিশ্চয়ই আসছে। মানে? বলে অভি ভ্রু তুলল। বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোঁক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল। কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জোঁক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? আপনি কিছুর বা কারোরই মন বোঝেন না। গাড়ির পেছনে গিয়ে গুনে গুনে 12টা লাথি মারুন আর বলুন, অ্যাব্রাকাডাব্রা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন, অ্যাব্রাকাডাব্রা। দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপরই ভাবলো, এ তো ঠাট্টা করার সময় নয়। অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে। মুখে বলল, আব্রাকাডাব্রা। বাবলি বলল, সত্যি আশ্চর্য, আপনি লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো, আব্রাকাডাব্রা। আর বাবলি গুনতে লাগলো, 1, 2, 3, 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, বোনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। ভাবলো ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বোনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসলো। বাবলি বাঁ দিকের দরজা বন্ধ করলো। চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চড়তে লাগলো। বাবলি যেন কিছুই হয়নি এমনইভাবে বাইরে চেয়ে রইল জানলা দিয়ে। সেই নাগা পাহাড়, ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে ও বাবলির দিকে তাকালো। দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা, আব্রাকাডাব্রা মানে কি? বাবলি বলল, ওটা একটা গুপ্তি মন্ত্র। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখবার আগে বলেন, তাদের কাছ থেকে শুনেছি। আপনি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়েই বলল, দেখলেনই তো করি। প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি। তারপরই বলল, কি নাম বললেন যেন? রশিদ আলী, সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উচ্চাইয়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরের ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায় নেই। বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে। এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর 10 হলো চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে,
এমন সময় গাড়িটা আবার সেরকম কোঁকো কোঁকো আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, ডিমাপুর কত দূর? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল। চলুন গাড়িটাকে ঠেলে পথের বাঁদিকে সরিয়ে ফেলে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হয়। অভি অবাক হয়ে বলল, কেন আবরাকাডাবরা? বাবলি হো হো করে হেসে উঠল। বলল, একবার লটারি জিতেছি বলে কি বারবার? হাসির মতো অবস্থা ছিল না তখন অভির। গাড়িটা ঠেলতে হলো না। ব্রেক থেকে পা ওঠাতেই আপনিই গড়িয়ে গেল। বাঁদিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারদিকে ভালো করে দেখল। কোথাও জনমানবের চিহ্ন বা বাড়িঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গেছিল, তারপর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিক ওদিক হাঁটল। এদিকে আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবলির উপর খুব রাগ হচ্ছিল অভির, এবং বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে! খুব উল্লাসের সঙ্গে বলল, পাওয়া গেছে! ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি বা কোনো 5 স্টার হোটেলই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত হয়ে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধ হয়। এক কোনায় একটি মাটির হাঁড়ি, আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতকগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্যে। মাচাটা 1 কোমর উঁচু, একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্যে একটা বন্দোবস্ত হলেই হলো। এদিক ওদিকে চেয়ে অভি নিজেই মনে বলল, মালিক ফিরবেন কিনা রাতে কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবেন না। কি করে বুঝলেন? বাহ, কোনো ডয়েল পড়েননি। হাঁড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল। বাইরের কাঠগুলো প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স। বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্ন নেই, অতএব বোঝা যাচ্ছে মালিক এ জায়গাতে কখনো কখনো এলেও রাতে থাকেন না। অভি বলল, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বলটি, বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ার। গাড়ি কোনো কথা বলল না। ঠিক করলো এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায়, তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা আসে। এই রাতে মিস্ত্রি জোগাড় করে ট্যাক্সি জোগাড় করে এ পথে এত দূর আসার কোনো সম্ভাবনাই নেই। অভি নিজের থেকে চেঁচিয়ে বলল, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন। এভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো সময় বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবচেয়ে বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাই বুঝি? দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারধার থেকে ঝিঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিংথুও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবে? গাড়ি এলে তো 1/2 মাইল দূর থেকেই আওয়াজ পাওয়া যাবে। আসুন, লেটস সেলিব্রেট। কফি খাওয়া যাক। এই বলে অভির লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে। ওর ব্যাগ খুলে 2টি এনামেলের গ্লাস ও নেসক্যাফের টি বের করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানালো। অভিকে দিল এবং নিজেও নিল। বলল, দারুণ হয়েছে তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অবধি। চারিদিকে আবছা অন্ধকার, ঝিঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর কটর কুটুর কুটুর শব্দ,
এ সমস্ত কিছু ছাপিয়ে ডিভু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অভির। ইম্ফলে অনেক দিন আছে যদিও, তবু এরকমভাবে নাগা হিসের ভিতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হলো, বলল, ঠাট্টা করছেন? কি করব বলুন, আপনি জোর করলেন, নইলে আমি তো এরকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা নয়, বিশ্বাস করুন, ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এ রাতের কথা, মানে এ রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে আমি সিন্ধবাদয়ের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যিই অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতর মতোই। আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছে করে, এই রাতের কথা আপনার মনে হয়তো থাকবে, আপনি সবাইকে বলবেন। ওহ, কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যে হাসল, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না কথার। খড়কুটো এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করলো অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনিয়ার গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কি খাবেন রাতে? বাবলি একটুক্ষণ ঠোঁট কামড়ালো, বেশি কিছু খাবো না, রশিদ আলীকে বলুন বিরিয়ানি পোলাও করতে, মাংস যেন একটু আন্ডারডান থাকে, সঙ্গে মুরগির টিক কাবাব এবং রাইত। অভি বলল, ব্যাস, আর কিছুই না? না, আজ আর কিছুই খাবো না, বলেই বাবলি হাসতে লাগলো। অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গুমোট টেনশন কেটে গেল অভির মন থেকে। এমন সময় কোহিমার দিক থেকে একটি গাড়ি আসার শব্দ শোনা গেল।